আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে স্বাগতম। আমরা আজকে মূলত বিভিন্ন প্রকার ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক্সের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আশা করবো তোমরা সবাই আমার সাথে খুব দ্রুত জয়েন করবে, খুব ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, আশা করব খুব দ্রুত আমাদের সাথে বাকিরাও জয়েন করবে। ঠিক আছে, আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, আশা করবো তোমরা বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আশা করি আমাকে শোনা যাচ্ছে, আমাকে একটু কমেন্টে জানো সব ঠিকঠাক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমরা দেখতেছি ঠিক আছে, সব ঠিকঠাক। আশা করব খুব দ্রুত বাকিরাও জয়েন করবো আমার সাথে। আজকে আমরা তোমরা অলরেডি জানো আমাদের এডমিশনের জার্নিটা শুরু হয়ে গেছে, অলরেডি সবাই ভর্তি হওয়া শুরু করছে, আমাদের ফ্রি ক্লাসও চলতেছে। সো আজকে ফ্রি ক্লাসে আজকে আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো। আমি আগের ক্লাসগুলো বলছি, এই সময়টা আসলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য, এইচএসসি 24 যারা আছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, গুরুত্বপূর্ণ এই সময়টা আসলে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বরাবরের মতোই বলে আসতেছি, 3-4 মাস, এই যে 3-4 মাস কষ্ট করলে কী এমন হয় যদি সামনের সময়গুলো অনেক বেশ সুন্দর যায়। 3-4 মাস কষ্ট করলে কী এমন হয় যদি আমার আত্মীয় স্বজন, আমার পাশের সবাই, আমার পরিবার যদি আমাকে নিয়ে অনেক বেশি গর্ব করে। সো 3-4টা মাস একটু সর্বোচ্চটুকু দেওয়া যায় আসলে এই অনেক ভালো কিছু আসার জন্য। ঠিক আছে, সো আশা করবো আমাদের সাথে বাকিরাও একসাথে জয়েন করবে। আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আমরা দেখতেছি এখানে বিভিন্ন প্রকার ব্যবসা সংগঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, আমরা সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি আসলে এক মালিকানা ব্যবসা থেকে আমরা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিক্স থেকে আসলে এখানে প্রশ্ন হয়, প্রতিটা টপিক্স থেকে, এবং প্রায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়। সো এক মালিকানা ব্যবসা আসলে আমরা জানি এক ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে এক ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসা বলা হয়। আমরা জানি এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রধান সুবিধা কি? প্রধান সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী। আমরা জানি খুব স্বল্প টাকায় যে এক মালিকানা ব্যবসা গঠন করা যায়। ঠিক আছে, কোনো প্রকার আইনগত প্রতিবন্ধকতা নাই। তাহলে প্রধান সুবিধা কি? সহজ গঠন প্রণালী। কারণ যে কোনো মুহূর্তে তুমি চাইলে স্বল্প পরিমাণ টাকা দিয়ে সহজে এক মালিকানা ব্যবসা গঠন করতে পারবে। একটা বিষয় মনে রাখতে হবে, আসলে ম্যানেজমেন্ট আসলে মুখস্থ করার কিছু নেই, একটু বোঝার চেষ্টা করলে, তুমি যখন বুঝে পড়ার চেষ্টা করো তোমার অনেক বেশি মনে থাকবে। আর আমরা জানি প্রধান সুবিধা হচ্ছে তাহলে সহজ গঠন প্রণালী, আর প্রধান অসুবিধা হচ্ছে কি? অসীম দায়। প্রধান অসুবিধাটা কি তাহলে? অসীম দায়। আমরা জানি এক মালিকানা ব্যবসায় মালিক যেহেতু একজন, তাকে সকল দায় বহন করতে হয়, এবং বিনিয়োগের বাইরেও যদি দায়ের সৃষ্টি হয় তাও বহন করতে হয়। তাই এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কি? অসীম দায়। অসীম দায়। আমরা জানি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন প্রয়োজন হয় না, নিবন্ধন আবশ্যক নয়। তবে পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। তাহলে পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসা, সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কোন ব্যবসায়ের ক্ষেত্রে? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসায় কোনো আইন নাই এবং কোনো আইনগত প্রতিবন্ধকতাও নাই, যার কারণে এক মালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে কি করা যায় না? মামলা করা যায় না। এক মালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ আইনগত কোনো সত্তা বা পৃথক কোনো কৃত্রিম সত্তা নাই। আইনগত কোনো সত্তা বা পৃথক কোনো কৃত্রিম সত্তা নাই। আমরা দেখতেছি কোনো প্রকার আইন নাই, কোনো প্রকার কিনে আইন নাই। মালিকের ইচ্ছা, বিলুপ সাধন হচ্ছে মালিকের ইচ্ছার উপর। সদস্য সংখ্যা 1 জন। প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। প্রধান বৈশিষ্ট্য কি? একক মালিকানা। তাহলে এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি? আমরা জানি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা। তাহলে এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি দিব আমরা? একক মালিকানা। প্রধান সুবিধা কি বলছি? সহজ গঠন প্রণালী। প্রধান অসুবিধা কি বলছি? অসীম দায়। অসীম দায়। ঠিক আছে, প্রধান সুবিধা সহজ গঠন প্রণালী, প্রধান অসুবিধা হচ্ছে কি? অসীম দায়। আর পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। ঠিক আছে, পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখতেছি আমাদের সাথে এতটুকু পর্যন্ত, একটু কমেন্টে জানাতো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা।
আর এক মালিকানা ব্যবসা আয়তনে ছোট হওয়ার কারণ কি আসলে? মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা। পরীক্ষায় যদি আসে এক মালিকানা ব্যবসা ছোট হওয়ার কারণটা কি? মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি ছোট হয়। সীমাবদ্ধতা বলতে তার মূলধন এবং মুনাফার স্বল্পতার কারণে, মূলধন এবং মুনাফার স্বল্পতার কারণে। তোমরা যারা আমার সাথে আছো আমাকে একটু কমেন্টে জানাবা সব ক্লিয়ার কিনা। তোমরা যারা সবচেয়ে বেশি বন্ধুদেরকে মেনশন করবা এবং সবচেয়ে বেশি শেয়ার করবা তারা পাবে অত্যন্ত জনপ্রিয় একটি বই, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ফাইন্যান্সের অত্যন্ত জনপ্রিয় একটি বই, ফাইন্যান্স মেসেঞ্জার বইটি পাবে। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে তারা পেয়ে যাবে ফাইন্যান্সের সবচেয়ে জনপ্রিয় বই ফাইন্যান্স মেসেঞ্জার বইটি। সো দ্রুত সবাই একটু শেয়ার করবা এবং মেনশন করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আশা করবো সবাই শেয়ার করার পরে বাকিরাও একসাথে জয়েন করবে, ঠিক আছে? আমরা এবার দেখবো অংশীদারি ব্যবসা। আমরা দেখবো অংশীদারি ব্যবসা। আচ্ছা দেখো, অংশীদারি ব্যবসা আমরা জানি অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কোত্থেকে, আমরা উত্তর দিব চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে অংশীদারি ব্যবসা সৃষ্টি হয়। তাহলে অংশীদারি ব্যবসার প্রধান বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসার প্রধান বৈশিষ্ট্য বা উপাদান কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি কি? চুক্তি। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি কি, আমরা বলবো চুক্তি। চুক্তি কতভাবে হতে পারে? চুক্তি হতে পারে তিনভাবে। চুক্তি কতভাবে হতে পারে? তিনভাবে হতে পারে। লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি কতভাবে হতে পারে, আমরা উত্তর দিব তিনভাবে হতে পারে। লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত, তিনভাবে হতে পারে। পরীক্ষায় এটাও আসতে পারে যে কোন ধরনের অংশীদারি ব্যবসা সবচেয়ে বেশি ভালো এবং আইনগত সুবিধা পেয়ে থাকে, আমরা বলবো লিখিত এবং নিবন্ধিত। লিখিত এবং নিবন্ধিত পরীক্ষা এটাও আসতে পারে। লিখিত চুক্তিকে কি বলা হয়? লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। তাহলে লিখিত চুক্তিকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। লিখিত চুক্তিকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। চুক্তিপত্র ছাড়া, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হয়, তবে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হয়, তবে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হবে না। তাহলে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হতে পারে মৌখিক। কিভাবে হতে পারে? মৌখিক, অর্থাৎ চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না, তবে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হতে পারে। অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। কমপক্ষে 2 জন, সর্বোচ্চ কত? 20 জন। আর ব্যাংকিং ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। তাহলে ব্যাংকিং ক্ষেত্রে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কয়জন? কমপক্ষে 2 জন আর সর্বোচ্চ 10 জন, ঠিক আছে? আর আমরা জানি অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে কি? ঐচ্ছিক। অংশীদারি ব্যবসায় ব্যবসা প্রধানত 2 প্রকার। অংশীদারি ব্যবসা যদি আসে কয় প্রকার, আমরা উত্তর দিব 2 প্রকার, সাধারণ এবং সীমাবদ্ধ। তাহলে অংশীদারি ব্যবসা কয় প্রকার? 2 প্রকার, সাধারণ এবং সীমাবদ্ধ। আর অংশীদার কয় প্রকার আসলে, আমরা দিব 8 প্রকার। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। অংশীদারি ব্যবসা যদি আসে কয় প্রকার, আমরা উত্তর দিব 2 প্রকার। আর অংশীদার কয় প্রকার, আমরা দিব 8 প্রকার। অংশীদার কয় প্রকার দিব? আমরা 8 প্রকার দিব। আর অংশীদারি ব্যবসাকে আমরা কয় প্রকার দিব? 2 প্রকার দিব। পরীক্ষায় এটাও আসতে পারে অংশীদারগণ একে অপরের কি হিসেবে কাজ করে, আমরা তো দিব প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে কি হিসেবে কাজ করে? প্রতিনিধি হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসা যেহেতু চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয়, এখানে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন হয় যে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পরম বিশ্বাস কোন ব্যবসায় সবচেয়ে বেশি প্রয়োজন? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পরম বিশ্বাস কোন ব্যবসায় সবচেয়ে প্রয়োজন? অংশীদারি ব্যবসায়। তাহলে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পরম বিশ্বাস হলে আমরা কোন ব্যবসার কথা চিন্তা করব? অংশীদারি ব্যবসার কথা চিন্তা করব। অংশীদারি ব্যবসা আইন কত সালে? 1932 সালে। আমরা আজকে বেসিক কিছু ইনফরমেশন আলোচনা করবো যেখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়, একদম প্রায় সময় এখান থেকে একটা প্রশ্ন হয়। তাহলে আমরা কি বলছি? অংশীদারি ব্যবসায় আইন কত সালে বলছি? 1932 সালে। 1932 সালে, ঠিক আছে? নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে কি বলছি? বা ঐচ্ছিক। তবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হলে সেই ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে কোন ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক? আমরা দিব সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। পরম বিশ্বাস ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কোন ব্যবসায় বেশি প্রয়োজন? অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের নামের আগে কি লেখা থাকে? আমরা উত্তর দিব মেসার্স। তাহলে অংশীদারি ব্যবসায়ের নামের আগে কি লেখা থাকে? আমরা উত্তর কি দিব? মেসার্স। আর নামের শেষে কি লেখা থাকে? সন্স অ্যান্ড কোং, ব্রাদার্স, এগুলো লিখে থাকে। আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, ঋণের উপর যদি সুদের হার উল্লেখ না থাকে তাহলে কত পার্সেন্ট দত্ত হয়? 6%। তাহলে ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট দত্ত হয়? 6%।
ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট? 6%। তবে মনে রাখতে হবে মূলধন এবং উত্তোলনের উপর যদি সুদের হার উল্লেখ না থাকে তাহলে দত্ত হয় না। মূলধন এবং উত্তোলনের উপর যদি সুদের হার দেওয়া না থাকে তাহলে সেটা দত্তে হবে না। তবে ঋণের ক্ষেত্রে যদি দেওয়া না থাকে সুদের হার তাহলে দত্ত হবে কত পার্সেন্ট? 6%। আচ্ছা আমাকে বলো তো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে জানো এতটুকু সবার ক্লিয়ার কিনা। আলোচনা করছি এতটুকু সবার ক্লিয়ার কিনা। আশা করব সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করবা, আমরা একসাথে মিলে আলোচনা করব। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা আমরা দেখতেছি এছাড়াও অংশের ব্যবসায় প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, চুক্তিবদ্ধ সম্পর্ক প্রধান বৈশিষ্ট্য, আর প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়, নিবন্ধন বাধ্যতামূলক নয়। নিবন্ধন বাধ্যতামূলক নয়। নিবন্ধন বাধ্যতামূলক নয়। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আশা করি ক্লিয়ার, সবার ক্লিয়ার এতটুকু। আমরা এটাও আশা করবো যে যারা সবাই ক্লাসে আসো তারা সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করবে, একটু শেয়ার করবো, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আমরা এবার আলোচনা করব কোম্পানি সংগঠন নিয়ে। কোম্পানি সংগঠনের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। কোম্পানি সংগঠন আমরা জানি কোম্পানি আইন হচ্ছে 1994 সালের। তাহলে কোম্পানি আইন কত সালের? আমরা জানি কোম্পানি আইন হচ্ছে 1994 সালের। আমরা জানি কোম্পানির প্রধান উদ্দেশ্য কি? তাও মুনাফা অর্জন। প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। কোম্পানির প্রধান বৈশিষ্ট্য কি? কৃত্রিম ব্যক্তিসত্তা। তাহলে আমাকে বলতো কোম্পানির প্রধান বৈশিষ্ট্য কি? কৃত্রিম ব্যক্তিসত্তা। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে আসলে কি বোঝানো হয়? কোম্পানির যে প্রধান বৈশিষ্ট্য কৃত্রিম ব্যক্তিসত্তা, এই কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে আসলে কি বোঝানো হয়? কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝানো হয় কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় চুক্তি, লেনদেন এবং আইনগত অধিকার পেয়ে থাকে। তাহলে কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় চুক্তি, লেনদেন এবং আইনগত অধিকার পেয়ে থাকে। ব্যক্তি না হয়েও কি পেয়ে থাকে? নিজ নামে চুক্তি করতে পারে, নিজ নামে লেনদেন করতে পারে এবং নিজ নাম ব্যবহার করে যে কোনো মামলা করতে পারে, যে কাউকে মামলা করতে পারে। তাহলে কোম্পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? কৃত্রিম ব্যক্তিসত্তা। কোম্পানির দায় কিরকম? আমরা জানি কোম্পানির দায় হচ্ছে সীমাবদ্ধ। কোম্পানির দায় কিরকম? কোম্পানির দায় হচ্ছে সীমাবদ্ধ। সীমাবদ্ধ কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে, শেয়ার মূল্য দ্বারা এবং প্রতিশ্রুতি মূল্য দ্বারা। তাহলে কোম্পানির দায় কিরকম? আমরা উত্তর দিব কোম্পানির দায় হচ্ছে সীমাবদ্ধ, শেয়ার মূল্য দ্বারা এবং প্রতিশ্রুতি মূল্য দ্বারা। তাহলে কোম্পানির দায় কিরকম? কোম্পানির দায় সীমাবদ্ধ, শেয়ার মূল্য এবং প্রতিশ্রুতি মূল্য দ্বারা। আমরা সেটা মনে রাখবো, ঠিক আছে? আর কোম্পানির প্রধান দলিল কি? আমরা জানি কোম্পানির দলিল আছে প্রধানত দুইটি, একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী। তার মধ্যে অন্যতম প্রধান দলিল হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। তাহলে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি আসলে আমরা কি দিব? কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি? স্মারকলিপি, যেটিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়, সংবিধান বলা হয়, নীল নকশা বলা হয়, নীল নকশাও বা ব্লু প্রিন্ট বলা হয়। তাহলে কোম্পানির সবচেয়ে প্রধান দলিল কি? স্মারকলিপি, যেটিকে কি বলা হয়? গঠনতন্ত্র বলা হয়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলা হয়, সংবিধান বলা হয়, ঠিক আছে? যেটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটিকে সংবিধান বা গঠনতন্ত্র বলা হয়, বা নীল নকশা বা ব্লু প্রিন্ট বলা হয়। কোম্পানির নীল নকশা বা ব্লু প্রিন্ট বলা হয়। আমরা আরও দেখতেছি কোম্পানির প্রধান বৈশিষ্ট্য আমরা বলছি কৃত্রিম ব্যক্তিসত্তা। প্রধান অসুবিধা কি? জটিল গঠন প্রণালী। কোম্পানির নিবন্ধন কীরকম? বাধ্যতামূলক। কোম্পানির সভা, বিধিবদ্ধ সভা সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 21 ধারায়, বিশেষ, 21 এবং বার্ষিক। তাহলে কোম্পানি যদি কোনো সভা আসে, যেই সভাগুলো, যেই প্রধান তিনটে সভা, বিধিবদ্ধ, বিশেষ এবং বার্ষিক, তাহলে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? 21 দিন পূর্বে। আমরা বলবো কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? 21 দিন পূর্বে। তাহলে দেখো বিধিবদ্ধ, বিশেষ এবং বার্ষিক সবার 21 দিন পূর্বে কি দিতে হয়? নোটিশ দিতে হয়। তাহলে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? আমরা উত্তরে দিব যে কোনো একটা আসলে আমরা উত্তর দিব কতদিন পূর্বে? 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। আমরা জানি কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে সহ সংখ্যা কয়জন? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সহ সংখ্যা হচ্ছে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সহ সংখ্যা কত? কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ কত? 50 জন। আর পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে কয়জন? 7 জন, আর সর্বোচ্চ কত? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন। আর আমরা এটাও জানি প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে পরিচালক থাকতে হয় 2 জন,
আর পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হয়। প্রাইভেটের ক্ষেত্রে পরিচালক কয়জন? কমপক্ষে 2 জন। আর পাবলিকের ক্ষেত্রে কয়জন? কমপক্ষে 3 জন। আশা করব এতটুকু সবার ক্লিয়ার, এতটুকু সবার ক্লিয়ার। আমরা আজকে মূলত একটু বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছি, তোমাদের সাথে বেশিক্ষণ আসলে আলোচনা করবো না, কিছু গুরুত্বপূর্ণ কিছু বেসিক ইনফরমেশন নিয়ে বিভিন্ন সংগঠনের বিস্তারিত আলোচনা করতেছি, যেখান থেকে প্রায় সময় একটা প্রশ্ন হয়, আসলে প্রায় সময় একটা প্রশ্ন এখান থেকে হয়। আমরা যদি বলি প্রধান দলিল স্মারকলিপি, প্রধান দলিল হচ্ছে স্মারকলিপি। আর আইন 1994 সালের, ঠিক আছে। কোম্পানির শেয়ার ক্রয়ে সীমাবদ্ধ নয়। প্রধান গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি। বিরোধ সাধন সম্পর্কে বলা হয়েছে 234 ধারায়, ঠিক আছে। প্রাইভেটের সবসময় 2 থেকে 50, আর পাবলিকের 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর পাবলিকের ক্ষেত্রে কি 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। এইবার আমরা আলোচনা করবো একটু সমবায় সমিতি নিয়ে। আমরা যদি ইন ডিটেলস আলোচনা করতে যে আসলে ঘন্টার পর ঘন্টা এটা আলোচনা করা যাবে, আমি আজকে জাস্ট যেই বেসিক ইনফরমেশনগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে তোমাদের সাথে, যেখান থেকে প্রায় সময় একটা প্রশ্ন হয়, ঠিক আছে। বেসিকগুলো নিয়ে একটু আলোচনা। আমরা জানি সমবায় সমিতি আমরা জানি কমপক্ষে 20 জন সদস্য এবং সর্বোচ্চ অনির্দিষ্ট। সমবায়ের সদস্য কত? কমপক্ষে 20 জন সদস্য, সর্বোচ্চ কি অনির্দিষ্ট। সমবায়ের সংখ্যা যদি বলি আমরা কমপক্ষে কয়জন? 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট। এই সদস্য সংখ্যাগুলো নিয়ে সমবায় সমিতি গঠন করা হয় আসলে। তাহলে সদস্য কত? কমপক্ষে 20 জন, সর্বোচ্চ কত? অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর আমরা জানি সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। তাহলে সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। সমবায়ের প্রধান ভিত্তি কি? আমরা জানি সমবায়ের প্রধান ভিত্তি হচ্ছে একতাই বল। সমবায়ের প্রধান ভিত্তি কি বা প্রধান নীতি কি? প্রধান ভিত্তি বা নীতি আসলে আমরা দেব কি? একতাই বল, একতাই বল। আর প্রধান গঠনতন্ত্র কি? উপবিধি বা বাইলস। তাহলে সমবায়ের প্রধান গঠনতন্ত্র কি? উপবিধি বা বাইলস। তাহলে সমবায়ের প্রধান গঠনতন্ত্র হচ্ছে কি? উপবিধি বা বাইলস, ঠিক আছে। আর আমরা জানি সমবায় আইন কত সালে? 2001 সালের। সমবায়ের আইন কত সালে? 2001 সালের। নীতি 2003 সালের। বিধিমালা 2004 সালের। আর অধ্যাদেশ হচ্ছে 1984 সালের। তাহলে সমবায়ের অধ্যাদেশ কত সালের? 1984 সালের। সমবায়ের অধ্যাদেশ কত? অধ্যাদেশ বা অর্ডিন্যান্স আসলে আমরা কত দিব? 1984। আইন কত সালের? আইন হচ্ছে 2001 সালের। বিধিমালা কত? বিধিমালা হচ্ছে 2004 সালের। আর নীতিমালা হচ্ছে 2003 সালের। আর প্রধান বৈশিষ্ট্য কি? সমশ্রেণীর সদস্য। তাহলে সমবায়ের যদি প্রধান বৈশিষ্ট্য আসে আমরা উত্তরে কি দিব? সমশ্রেণীর সদস্য। কেন? আমরা জানি কৃষক করলে কৃষক সমবায় সমিতি, কৃষকরা মিলে কৃষক সমবায় সমিতি হয়, ভোক্তারা মিলে ভোক্তা সমবায় সমিতি হয়, ঠিক আছে। বিক্রেতা মিলে বিক্রেতা সমবায় সমিতি হয়, উৎপাদকরা মিলে উৎপাদক সমবায় সমিতি হয়। তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য, সমশ্রেণীর সদস্য। সমবায়ের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটিতে কতজন থাকে? 6 থেকে 12 জন। সমবায়ের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটিতে কতজন থাকে? 6 থেকে 12 জন। কমপক্ষে 6 জন, সর্বোচ্চ কত? 12 জন। তাহলে পরীক্ষায় যদি আসে সমবায়ের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটিতে কতজন থাকে, আমরা উত্তর দিব 6 থেকে 12 জন। 6 থেকে কতজন? 12 জন। তাহলে ব্যবস্থাপনা কমিটিতে কয়জন থাকে? 6 থেকে 12 জন। কমপক্ষে 6 জন, সর্বোচ্চ 12 জন। 3 দ্বারা বিভাজ্য, 6, 9 এবং 12। তাহলে ক দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, 6, 9 এবং 12, ঠিক আছে। তাহলে ব্যবস্থাপনা কমিটিতে কয়জন থাকে? আমরা দিব কমপক্ষে 6 জন, সর্বোচ্চ কয়জন? 12 জন। 3 দ্বারা বিভাজ্য, হয় 6 জন, না হয় 9 জন, না হয় 12 জন। আর সদস্য সংখ্যা বলছে কয়জন? কমপক্ষে 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রধান গঠনতন্ত্র কি? প্রধান গঠনতন্ত্র হচ্ছে বা প্রধান দলিল হচ্ছে উপবিধি বা বাইলস, উপবিধি বা বাইলস। প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, ঠিক আছে। সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে কত পার্সেন্ট? 20% বা 5/1। একজন সদস্য সর্বোচ্চ শেয়ার ক্রয় করতে পারে কত পার্সেন্ট? আমরা উত্তর দিব 20% বা 5/1। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট রাখতে হয়? 3%। পরীক্ষা যদি আসে সমবায়ের ক্ষেত্রে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট রাখতে হয়? আমরা উত্তর দিব 3%। আর সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট? বাধ্যতামূলকভাবে 15%। তাহলে সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট? বাধ্যতামূলকভাবে 15% রাখতে হয়, বাধ্যতামূলকভাবে 15% রাখতে হয়। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? উন্নয়ন তহবিল হচ্ছে 3%। আর সংরক্ষিত তহবিলে 15%। আর একজন সদস্যের সর্বোচ্চ শেয়ার ক্রয়ের ক্ষমতা কত পার্সেন্ট? 20% বা 5/1। 20% বা 5/1। আচ্ছা, আমরা যদি আরো দেখি
প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য। আমরা দেখতেছি প্রধান উদ্দেশ্য কি সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। প্রধান অসুবিধা কি অসীম জটিল গঠন প্রণালী। প্রধান বৈশিষ্ট্য সমশ্রেণীর সদস্য। নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন কীরকম? নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে। সমবায়ের ক্ষেত্রে নিবন্ধন কীরকম? নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক, নিবন্ধন বাধ্যতামূলক, ঠিক আছে। আর আমরা জানি সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন, আর সর্বোচ্চ হচ্ছে কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আমাদের সাথে আমরা দেখতেছি অনেকেই জয়েন করছে। আবারও বলছি, তোমরা যারা ক্লাসটি শেয়ার করবে তোমাদের জন্য থাকতেছে ফাইন্যান্স মেসেঞ্জার বইটি। তোমরা যারা ক্লাসে শেয়ার করবে এবং সবচেয়ে শেয়ার করবে বেশি এবং সবচেয়ে বেশি মেনশন করবে তাদের জন্য থাকবে ফাইন্যান্স মেসেঞ্জার বইটি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তো এই সময়টা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, তোমাদেরকে মাথায় রাখতে হবে যা কিছু পড়বা একটু চিন্তা করে পড়বা, ব্রেন স্টর্মিং করে পড়বা, যাতে মাথার মধ্যে একদম থেকে যায়, ঠিক আছে। যাই পড়বা একটু ব্রেন স্টর্মিং করে পড়বা, ঠিক আছে। আমরা এছাড়াও জানি রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ, ঠিক আছে। আমরা জানি বর্তমানে সবচেয়ে আধুনিক ব্যবসা হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসা। সবচেয়ে আধুনিক ব্যবসা কি? যৌথ উদ্যোগী ব্যবসা। এখানে দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে হয়। তাহলে সবচেয়ে আধুনিক ব্যবসা বলে আমরা কি দিব? যৌথ উদ্যোগী ব্যবসা, যেটা সবচেয়ে আধুনিক এবং দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে হয়, দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে হয়। আচ্ছা, তোমাদের সাথে আমরা আরও বিষয় নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা অলরেডি জানো আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে ভর্তি চলতেছে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে এর মধ্যে তোমাদের ডিসকাউন্টের যে অফারটা ছিল 5 তারিখ পর্যন্ত সেটা এক্সটেন্ড করার জন্য অনেকের রিকোয়েস্ট ছিল। সেই অনুযায়ী আমরা এটা 10 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তোমরা 10 তারিখের মধ্যে যারা ভর্তি হবা তারা পাবে 50% ডিসকাউন্ট। সো আশা করবো তোমরা যারা ভর্তি এখনো হওয়া নেই, কনফার্ম করো নাই, তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। 10 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হও তারা তোমরা পাবা 50% ডিসকাউন্ট। তোমরা 50% ডিসকাউন্ট পাবে। যারা 10 তারিখের মধ্যে ভর্তি কনফার্ম করবে তারা 50% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছি তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানাও যে যতটুকু পর্যন্ত আলোচনা করছি ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে আলোচনা করছি মূলত বিভিন্ন সংগঠনের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যেখান থেকে প্রায় সময় সদস্য সংখ্যা যেখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। আমি যদি আবার একটু বলি গুরুত্বপূর্ণগুলো, আমরা জানি এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? একক মালিকানা। এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? একক মালিকানা। প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রধান সুবিধা কি? সহজ গঠন প্রণালী। প্রধান অসুবিধা কি? অসীম দায়। প্রধান অসুবিধা কি? অসীম দায়। এক মালিকানা ব্যবসা যদি পৌর এলাকায় করতে চায় তাহলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। তাহলে এক মালিকানা ব্যবসা যদি পৌর এলাকায় করতে হয় তাহলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। এক মালিকানা ব্যবসার বিরুদ্ধে মামলা করা যায় না কেন? আমরা বলছি মামলা করা যায় না কারণ আইনগত কোনো পৃথক সত্তা নাই, আইনগত কোনো কি নাই? পৃথক সত্তা নাই, যার কারণে এক মালিকানা ব্যবসার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন, যেটা উৎপত্তি হয় ব্যবসায়ের মধ্যযুগে। তাহলে এক মালিকানা ব্যবসা কোন যুগে হয়? উৎপত্তি হয় কোন যুগে? মধ্যযুগে। ব্যবসায়ের কোন যুগে? মধ্যযুগে। এটি সবচেয়ে প্রাচীন, জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এরপর আমরা বলছিলাম অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা আইন হচ্ছে 1932 সালের। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? অংশীদারি ব্যবসা প্রধান বৈশিষ্ট্য বলছি আমরা কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান বৈশিষ্ট্য বা প্রধান উপাদান হচ্ছে কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসাগুলো একে অপরের কি হিসেবে কাজ করে? বলছে প্রতিনিধি হিসেবে কাজ করে, একে অপরের প্রতিনিধি। সবচেয়ে সম্পর্ক, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পরম বিশ্বাস কোন ব্যবসার মধ্যে দেখা যায়? আমরা জানি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি কি বলছে আমরা? চুক্তি। প্রধান ভিত্তি কি? চুক্তি। চুক্তি কতভাবে হতে পারে? 3 ভাবে: মৌখিক, লিখিত ও নিবন্ধিত। সবচেয়ে ভালো বলছে আমরা কোনটা? লিখিত এবং নিবন্ধিত। লিখিত এবং নিবন্ধিত। অংশীদারি ব্যবসার নামের আগে কি লিখে থাকে বলছে আমরা? মেসার্স। অংশীদারি ব্যবসার ঋণের ক্ষেত্রে যদি সুদের হার না থাকে তাহলে কত পার্সেন্ট ধরতে হয়? 6%। আর যদি
ঋণের ক্ষেত্রে কত পার্সেন্ট তথ্যে উল্লেখ না থাকলে 6%, যদি মূলধন এবং উত্তোলনের ক্ষেত্রে উল্লেখ না থাকে তাহলে তথ্যে হয় না। ঠিক আছে, এটুকু আমরা আমাদের ক্লিয়ার। আমরা এরপর কোম্পানি সংগঠনের ক্ষেত্রে বলছিলাম কোম্পানি আইন হচ্ছে 1994 সালে। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বলছিলাম, যদি অংশীদারি ব্যবসা কত প্রকার দেয় আমরা দিব 2 প্রকার, আর অংশীদার কত প্রকার আসলে আমরা দিব 8 প্রকার। অংশীদার কত প্রকার? 8 প্রকার। আর ব্যবসা বললে কয় প্রকার দিব আমরা? 2 প্রকার। আর এবার আসি কোম্পানি সংগঠন। কোম্পানির আইন হচ্ছে 1994 সালের। প্রধান বৈশিষ্ট্য কি? আমরা জানি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। আর কোম্পানি সংগঠনের দায় কীরকম? সীমাবদ্ধ। দায় কতভাবে হতে পারে? 2 ভাবে, শেয়ার মূল্য দ্বারা এবং প্রতিশ্রুতি মূল্য দ্বারা। শেয়ার মূল্য দ্বারা এবং প্রতিশ্রুতি মূল্য দ্বারা। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী কিভাবে হয়? নিবন্ধনের ফলে। কোম্পানির জন্ম কিভাবে হয়? আইনগত সত্তা চিরন্তন অস্তিত্ব কিভাবে পায়? নিবন্ধনের ফলে। কোম্পানির প্রধান দলিল কোনটি? আমরা জানি কোম্পানির অন্যতম প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কি? স্মারকলিপি। ঠিক আছে, এরপর আমরা যদি সমবায় সমিতি নিয়ে যদি বলি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। প্রধান বৈশিষ্ট্য কি? সমশ্রেণীর সদস্য। প্রধান বৈশিষ্ট্য কি? সমশ্রেণীর সদস্য। আর তাহলে সমবায়ের ক্ষেত্রে সমবায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমশ্রেণীর সদস্য। কেন বলছি? কারণ আমরা জানি সমবায়ের ক্ষেত্রে ভোক্তা হলে ভোক্তা সমবায় সমিতি, ক্রেতা হলে ক্রেতা সমবায় সমিতি, উৎপাদক হলে উৎপাদক সমবায় সমিতি। ঠিক আছে, আর সমবায়ের সদস্য সংখ্যা কত বলছি? কমপক্ষে 20 জন, সর্বোচ্চ অনির্দিষ্ট। আর ব্যবস্থাপনা কমিটিতে কয়জন থাকে? কমপক্ষে 6 জন, সর্বোচ্চ 12 জন। কমপক্ষে 6 জন, সর্বোচ্চ 12 জন। প্রধান নীতি কি বলছি? একতাই বল। প্রধান নীতি কি? একতাই বল। ঠিক আছে, প্রধান নীতি বা বৃত্তি হচ্ছে কি? একতাই বল। ঠিক আছে, আমরা আজকে এতটুকু পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা আরও কিছু বিষয় নিয়ে, যেগুলো থেকে প্রায় সময় প্রশ্ন হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই